নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসে ঘরে ও বাইরের একটি নতুন ব্লগে আমি তুহিনা আয়ারল্যান্ডের ডাবলিন থেকে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, একটা সুন্দর রৌদ্রোজ্জ্বলমল দিন, আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটা ফার্মার মার্কেট দেখতে। কারণ এখানে এই গ্রীষ্মকালেতেই শনি আর রবিবার এখানকার যেসব বড় বড় পার্কগুলো আছে তাতে ফার্মার মার্কেট বসে। মূলত আমাদের ভাষায় হচ্ছে, আমাদের ওখানে যেমন গ্রামের দিকে হাট বসে এক একটা নির্দিষ্ট দিনে, সেরকমই এখানেও একটা হাট বসেছে। আর দেখুন চারিদিকের ওয়েদারটা কী সুন্দর। আর এই মার্কেটে আপনি সব ধরনের, এখানকার কৃষকেরা তাদের বাগানে যেসব ফল মূল সবজি এবং নিজেদের হাতে তৈরি করা জিনিস সব এখানে এসে ভর্তি হয়। দেখুন এখানে তারা তাদের চাষে করা সমস্ত ফুলের জিনিসগুলো নিয়ে এসছে। কী সুন্দর সুন্দর, কত নাম না জানা ফুল, এত সুন্দর দেখতে লাগছে। অনেক দিন থেকেই এরকম অনেক মার্কেটের আমরা নাম শুনছিলাম, তো ভাবলাম যাই আমরাও একবার দেখে আসি যে এখানকার হাটগুলো কেমন বসে। আর সত্যি এসে মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর দেখতে কি আর বলবো। আর চারিদিকে কত যে খাবারের স্টল, আর দেখুন ভিড়টা কেমন হয়েছে। এখানকার লোকেরাও এখানকার সামারটাকে কি সুন্দরভাবে উপভোগ করে। আর আমি এখন একটা লাইনে দাঁড়িয়ে আছি, দেখে আমাদের সেই দুর্গাপুজোর সময়কার লাইনের কথা মনে পড়ছে। কারণ এখানে এই সময় বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের মিষ্টি তারা বিক্রি করে। এই যে যেমন এই মানুষটি এখানে বিভিন্ন মাছ বিক্রি করছে, তো আমরা দেখছিলাম যে তার ওখানে কি কি ধরনের মাছ আছে। তো আমিও যে লাইনটায় দাঁড়িয়েছিলাম সেখানেও দাঁড়িয়েছিলাম একটাই কারণে, যে যদি ওখানে এখানকার স্পেশাল মিষ্টি পাওয়া যায়, সেই মিষ্টিটা যদি পাই। কিন্তু এত লোকের লাইন যে বিক্রেতা সেও বুঝতে পারেনি যে এত ভিড় হয়ে যাবে। তো দিনের শেষে আমরা অবশেষে পেলাম না, কি আর করব। দুঃখ মনে ভাবলাম যে ঠিক আছে, অন্য কিছুই ট্রাই করি। কি আর করবো বলুন। দেখুন একবার ভিড়ের অবস্থাটা, দোকানি বলছে যে আর নেই, তবু কেউ আশা ছাড়ছে না, একদম লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। চলুন ওই দিকটাই যাই, মিষ্টির আশা ছেড়ে দিয়েছি। তো এই দিকটাই দেখি যে কি কি সবজি এখানকার পাওয়া যায়। দেখুন সব একদম ফ্রেশ সবজি, আপেল, এত সুন্দর সুন্দর টাটকা আপেল সবজি পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিয়ে নিই। এই দেখুন এইখানে আবার বিভিন্ন ধরনের ব্রেড এইসব পাওয়া যাচ্ছে। দেখি আমাদেরও যদি কিছু পছন্দ হয় তো এখান থেকে আমরাও কিছু শাক সবজি ভাবছি নিয়ে চলে যাব। কিন্তু যা ভিড়, ডাবলিনে আসার পর বোধহয় প্রথম এরকম কোনো হাটে বা মেলায় এত লোক একসাথে দেখতে পেয়েছি। আমরা তো দেখে অবাক যে সত্যি এত ভিড় হতে পারে, বাপরে। যাও চলুন, বাড়ি চড়ে এসেছি। আর দেখুন কি একটা সঙ্গে করে নিয়ে এসেছি, ইয়া বড় একটা কাঁকড়া। এই দেশেতে এই প্রথম আমার এই এত বড় কাঁকড়া দেখা। আমাদের দেশে দেখেছি সুন্দরবনের যে কাঁকড়াগুলো পাওয়া যায় সেগুলো তো ছোট ছোট কাঁকড়া, কিন্তু এই কাঁকড়াগুলো হচ্ছে আপনার এক একটা কাঁকড়ার ওজন 800 থেকে 1000 গ্রাম। এবং এই কাঁকড়াগুলো কুকড, মানে আপনার গরম জলে ওরা সেদ্ধ করে রেখে দেয় আর কি। তো ভাবলাম যে এমনিতে তো মাছ টাছ ভালো পাওয়া যায় না এখানে অত দেশের, তো একটু কাঁকড়াই এখানকার টেস্ট করে দেখি। কিন্তু কাঁকড়াটা বার করবো কি, দেখে তো নিজেরই কি ভয় লেগে যাচ্ছে যে বাবা এই কাঁকড়া মনে হচ্ছে আমাকেই কামড়ে দেবে। ভাগ্যিস এটা মারা ছিল, নইলে নিজেই তো ভয়ে মরে যেতাম। এই দেখুন না কত বড় বড় দাঁড়া ভেঙে গেছে, যা এইদিকে তো দুটো তিনটে আবার দাঁড়া ভাঙা। যাও ভালোই হয়েছে, দাঁড়া ভাঙাও আমার দরকার নেই। বাপরে কি বড় সাইজ, তো আমার হাতের চেয়ে বড়, এত বড় ভাবা যায়। আর এই কাঁকড়াগুলো জানেন তো ফ্রোজেন, তো আমি বুঝতে পারছি না এটাকে কোন দিক থেকে ছাড়াবো আর কোন দিক থেকে শুরু করব। তাই আমার কর্তামশাইকেও বললাম যে একটু দেখো কোনোভাবে হেল্প করতে পারো কি না। কেন দেখে এত ভয় লাগছে আর ঘেতেও লাগছে, মানে কি বলবো, হাত দেবো কি, নিজেই ভয়ে মরছি তাকে নিয়ে সামলাতে গিয়ে। ঠাকুর নাম জপ করতে করতে মনে মনে ভাবলাম শুরুই করে দিই, যখন করতে হবেই। আর এইগুলো যেহেতু সামুদ্রিক কাঁকড়া, এত গায়ে লোম, কি বলবো আপনাদের। তবে দেখলাম ছাড়ানোটা খুব একটা শক্ত নয় আর কি, কারণ যেহেতু এগুলো সেদ্ধ করা, খুব সহজেই এগুলোকে
ছাড়িয়ে দেওয়া যাচ্ছে আর কি। যতটা ভয় পাচ্ছিলাম ভাবলাম যে যদি, তবে কাঁকড়া যদি জ্যান্ত থাকতো আমার দ্বারা সম্ভব নয়। আর আমরা দুজনেই কাঁকড়া খেতে খুবই ভালোবাসি, কাঁকড়া, চিংড়ি এই জাতীয় মাছ। কিন্তু জানেন তো এখানকার যে চিংড়িগুলো পাওয়া যায় সেরকম টেস্ট নয়, সামুদ্রিক চিংড়ি তো, তাই অতটা খেতে ঠিক ভালো লাগে না। তো তাই যখনই আমরা কোনো বড় চিংড়ি, যেমন আমাদের ওখানকার মতো গলদা বা বাগদার যে টেস্ট, সেইটা এখানকার সারাক্ষণ খুঁজে বেড়ায়। তারপরে এখানে যে বড় বড় রুই মাছগুলোও পাওয়া যায়, রুই কাতলা, সেগুলো আবার এত বড়, সে আবার দুজনে খেয়ে ওঠা যায় না। তো সেই জন্যেই প্রথম এই দেশে আসার পর এরকম কাঁকড়া দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম যে যদিও এগুলো সামুদ্রিক কাঁকড়া, কেমন টেস্ট হবে কে জানে, কিন্তু মনে জোর করে নিয়েই ফেললাম। ভাবলাম দেখি তো, যখন নিজের দেশের একটা জিনিস পেয়েছি একবার ট্রাই করতে কি আসে যায়। আর দেখেছেন কাঁকড়ার ওই পিছনে ওপরের খোলসটা কি বড়, আর নিচের এই মাংস যেখানটায় থাকে সেখানটাও কত বড় আর কত মাংস। বাবা, কোনো দিন তো এত বড় কাঁকড়া দেখিইনি। হ্যাঁ, অ্যাকোরিয়ামে সাজানো থাকে দেখেছি, কিন্তু এরকম খাওয়ার কাঁকড়া যে এত বড় হয় ভাবতেও পারিনি। তারপরে একটা ভাবলাম যে একটু যে নোংরাগুলো আছে ওগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। তাই আমাদের দিনের শেষে দেশি পদ্ধতি নিয়ে হাজির। আমি হাতে করে একটা ব্রাশ নিয়ে এসে ভাবলাম এগুলোকে এবার একটু পরিষ্কার করা শুরু করে দিই। দিয়ে পরিষ্কার করার পর ভাবলাম এগুলোকে এবার ভাঙবো কী দিয়ে, কারণ এখানে সব মডিউলার কিচেন, বেশি জোর দিয়ে ভাঙতে যাব সব ভাঙবে। তো বুদ্ধি করে আমাদের যে হামালদিস্তা ছিল তার ওই পাথরের ডান্ডাটাকে নিয়ে এলাম এগুলোকে ভাঙানোর জন্য। কিন্তু দেখলাম যেহেতু এগুলো সেদ্ধ করা আছে, খুব সহজেই 2-3 বার ঠুকতেই ভেঙে গেল এবং ভেতর থেকে মাংসটা বেরিয়ে এলো। যা হোক বাবা, বেশি পরিশ্রম করতে হলো না, নইলে তো এই কাঁকড়া নিয়ে আমি হিমশিম খাওয়া অবস্থা আর কি। আর দেখুন খুব সহজেই একবার করে 2-3 বার ঠুকলেই ভেঙে যাচ্ছে। ভালো হয়েছে, নইলে একটা কাঁকড়ার ওই দাঁড়া ভাঙতে লোকের ঘাম ঝরে যায়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা অত কষ্ট করতে হচ্ছে না। দেখলাম 2-3 বার ঠোকা মারতেই ভেঙে বেরিয়ে গেল। চলুন এগুলো মোটামুটি পরিষ্কার করে নিই, তারপরে আপনাদের সাথে বাকি কথা বলছি। ওহ, অবশেষে আধ ঘন্টা যুদ্ধ করার পর আমার কাঁকড়া বাছা হলো। আর আপনারা তো জানেন আমার কর্তামশাই রান্না করতে খুবই ভালোবাসে। আর যেই বলেছি আজকে কাঁকড়ার একটু রসা মতো বানাবো, ব্যাস সঙ্গে সঙ্গে তিনি কি করে পিছনে থাকেন, তিনিও এসে হাজির হয়ে গেছেন আমাকে হেল্প করার জন্যে। বললেন চলো আজকে আমি তোমাকে হাতে হাতে তোমার মশলাগুলোকে করে দিই, তুমি রান্না করবে কিন্তু আমি মশলাটা করে দিই। আর এখানকার পেঁয়াজগুলোর সাইজ দেখুন, এত বড় বড় পেঁয়াজ যে আপনি একটা রান্নায় গোটা পেঁয়াজ দিতে পারবেন না, একটা হাফ পেঁয়াজ দেবেন তাতেই আপনার পুরো রান্না হয়ে যাবে। মানে এত বড় বড়, তেমনি রসুনের কোয়া, মানে সব কিছুই প্রচণ্ড বড় বড়। আর মানে কি বলবো আপনাদের। আর দেখুন আদাটা দেখাচ্ছে, আদাটার সাইজটা দেখুন, মনে হবে একটা যেন বাচ্চা শুয়ে আছে, এত বড় সাইজের আদা। আমি তো জীবনে এর আগে কোনো দিন এত বড় সাইজের আদা দেখিনি। আর এই যে দেখছেন না এই চপারটাও না খুব ভালো, জানেন তো। আর এখানে আমাদের দেশের মতো অত বড় বড় মিক্সার গ্রাইন্ডার পাওয়া যায় না বলে এখানকার লোকেরা সব কিছু খুব চপারে ইউজ করে। আর এই চপারটার সবথেকে সুবিধা হচ্ছে আপনি অফিস যাওয়ার আগে যে কোনো সবজি সব কিছু এর মধ্যে দিয়ে দিন, নিমেষের মধ্যে চপারটা দিয়ে আপনার সব কিছু ছোটো ছোটো করে কুচি করে কাটা হয়ে যাবে, খুব সুবিধা হয় আর কি। আর এই চপারটাও আমরা সেলেতে পেয়েছি। এমনি এই চপারটার দাম আপনার প্রায় 5,000 টাকা মতো, আর আমরা সেলেতে এই চপারটা পেয়েছি হচ্ছে ওই আপনার 2,000 টাকা মতো, খুবই সস্তায় পেয়েছি আপনি। আর দেখুন কি সুন্দর নিমেষের মধ্যে একদম পুরো কুচি কুচি করে দিল সমস্ত জিনিসকে। আর যেহেতু আমাদের এখানে ওই মিহি করে বাটার জন্য ভালো মিক্সার পাওয়া যায় না, তো এই চপারটা খুব আমাদের সুবিধা হয়। চলুন এবার আমাদের আসল কাজে লেগে পড়ি রান্নাটা করতে। একটু প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আবার জানেন তো সর্ষের তেলেরও সহজে সব জায়গায় পাওয়া যায় না, সেই ইন্ডিয়ান স্টোর থেকে গিয়ে আপনাকে সর্ষের তেল গিয়ে নিয়ে আসতে হবে। এত দাম সর্ষের তেলের, এখানে 1 লিটার সর্ষের তেলের দাম প্রায় 800 টাকা। আর এই হলো কাঁকড়া, একে ভাজবো, কিন্তু যেহেতু সামুদ্রিক কাঁকড়া একে তার আগে একটু লেবুর রস দেবো। আর এইটা কি বলুন তো, এইটা হচ্ছে লেবুর রসের কৌটো। এখানে এরকম লেবুর রসও কৌটোয় করে বিক্রি পাওয়া যায় আর কি, যাতে আপনাকে আর লেবু কেটে চিপে তার বীজ
ফেলে ওরম করে করতে হবে না, সহজেই আপনি এখান থেকে লেবুর রস নিয়ে নিন আর যে কোনো কাজে রান্নায় লাগান আর কি। কারণ আমাদের তো একটু ভয়ই লাগে, যতই হোক সামুদ্রিক কাঁকড়া, একটু যদি অ্যালার্জি ট্যালার্জি হয়, তাই সেই জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম আর একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এটাকে একটু ভেজে নেব। আহা, কাঁকড়াগুলো এই কড়াতে ছেড়ে দিয়েছি, আর সেই আমাদের ওখানকার চিংড়ি মাছ ভাজা, কাঁকড়া ভাজা, দেখেছেন কাঁকড়া মাছ বলে দিচ্ছি, মাছ করে এত হয়ে গেছি, কাঁকড়া ভাজার গন্ধ এত সুন্দর লাগছে, কী আর বলবো, মনে হচ্ছে স্বাদটা ভালোই হবে। আসলে বললাম না, এখানে আসলে সব সময় আমাদের ওখানকার পরিষ্কার জলের মাছ যেগুলো, সেগুলো তো পাওয়া যায় না, সবই ফ্রোজেন পাওয়া যায়। তো কী আর করবো, এই বলা হয় যা পাই তাই দিয়েই মনের স্বাদ মেটানো হয় আর কি। যাই হোক, কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর এতেই অল্প করে আর একটু তেল দিয়ে এবার ওই রসার জন্যে গ্রেভিটা তৈরি করব আর কি। কারণ মারা বলে যে ওই যে ঝিলু, তারপরে সমস্ত ওর তেল বেরিয়ে যে ওই তেলটা থাকে, ওই তেলেতে যদি রান্না করা হয় সেটার নাকি গন্ধটা খুব সুন্দর হয়। এবার এটাতেই ওই কুচি করা পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে দিয়ে দেবো আর কি। মানে এইটা হচ্ছে আপনার ঝটপট করে তৈরি করা রান্না আর কি, বেশিক্ষণ সময়ও লাগবে না, অথচ আপনার তাড়াতাড়ি রান্নাটা খুব সুন্দর খেতে হয়ে যাবে আর কি। এগুলো একটু অল্প করে ভাজা হতে থাক, এতে একটু এবার অল্প করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, নর্মাল যে মশলাগুলো হয় সেগুলো দেবো। আমরা এইভাবে কাঁকড়াটা খাই ঠিক কথা, কিন্তু এখানকার লোকেরা কিন্তু আবার এইভাবে কাঁকড়া খেতে পছন্দ করে না। এখানকার লোকেরাও কিন্তু কাঁকড়া, ঝিনুক, তারপরে লবস্টার মানে যেটা বড় চিংড়ি, সেই সব খায়। সেগুলো হচ্ছে ভালো করে ওরা স্যুপ বানিয়ে সেটাকে তার রসটা দিয়ে একটু রসুন, একটু এখানকার বিভিন্ন পাতা শাক দিয়ে সেটা খায়, সেটাও খেতে কিন্তু খুব সুন্দর। কিন্তু যতই বলুন, দিনের শেষে আমাদের যে বাঙালিদের একটা এই যেরকম রসা কষা রান্না, সেটা আর কোথায় পাই বলুন, সেটার একটা টেস্টই আলাদা। এইটা নিয়েও একটা মজার গল্প আছে, দাঁড়ান বলি আপনাদের। আমরা যখন এই দেশে প্রথম আসি, এখানকার বিভিন্ন রেস্টুরেন্টে তো খেতে যেতামই, তার সাথে সাথে যতই হোক ভারতীয় দিনের শেষে তো খুঁজতাম যে কোথায় আপনার কোনো ভারতীয় ভালো রেস্টুরেন্ট পাওয়া যাবে। দিয়ে ভাবতাম যে এখানে কি আর ভালো রেস্টুরেন্ট পাওয়া যাবে, কারণ ভারতীয়রা সংখ্যায় তো এই দেশে খুবই কম, তো সেই জন্যে খুব খুঁজতাম। তো আস্তে আস্তে দেখলাম যে না, ভারতীয় রেস্টুরেন্টগুলোতেও এখানকার লোকেরাও বেশি ভিড় করে, এবং কিছু কিছু আমাদের সঙ্গে পরিচিত কিছু লোকের আলাপ আছে, তারা বলবে আপনাদের এখানকার বাটার চিকেন আর আরও বিভিন্ন মাংসের পদ ওরা এত খেতে ভালোবাসে, সে আর কি বলবো আপনাদের, পুরো চেটে পুটে খায় একদম। মানে দেখে অবাক হয়ে যাবেন যে তারা ভারতীয় রান্নাকেও আর এত পছন্দ করে আর কি। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কাঁকড়ার এই রসাটা হয়েই গেছে, ব্যাস এরপর খানিকটা ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর এটা গরম ভাতের সাথে যা লাগবে না, সে আর বলে বোঝাতে পারছি না। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।